জোড়া মামলায় ম্যারাথন সিআইডি হাজিরা সুমিত রায়ের। গতকাল হাজিরার হ্যাট্রিকের পর আজও হাজিরা। আজ ফের তলব। শনি রবি জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। গতকাল ডেবরার চাকরি দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিষেকের আত্মসহায়ককে টানা 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর আজ আবারও তলব। ইতিমধ্যেই সিআইডি দফতরে ঢুকছেন সুমিত রায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সিআইডি দফতরে ঢুকছেন সুমিত রায়। গতকাল তার সিআইডি হাজিরার হ্যাট্রিক হয়েছে। আজ ফের তাকে ডেকে পাঠানো হয়েছে সিআইডি দফতরে। এই মুহূর্তে সিআইডি দফতরে ঢুকছেন সুমিত রায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। এই মুহূর্তে আমার সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি। অনুপ, আজ কোন মামলায় হাজিরা? শালবনী যে জমি দুর্নীতি মামলা, সেই মামলা ইতিমধ্যে সুমিত রায় তিনি কিন্তু আজকে হাজিরা দিচ্ছেন এবং এই নিয়ে 3 দিন শালবনী জমি দুর্নীতি মামলা, সেই মামলায় সুমিত রায় তিনি আজকে হাজিরা দিলেন। শনিবার দেখা গেছিল তিনি শালবনী জমি দুর্নীতি মামলায় হাজিরা দিয়েছিলেন, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করলেন। শনিবারের পর রবিবার তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে 8 ঘন্টার বেশি এই শালবনী জমি দুর্নীতির মামলার ক্ষেত্রে। তার পরবর্তী ক্ষেত্রে গতকাল ডেবরা একটি মামলা, যে এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু আজকে শালবনীর যে জমি দুর্নীতি মামলা, যে মামলায় আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত যে শালবনী জমি দুর্নীতি মামলার ক্ষেত্রে একাধিক যে অভিযোগ উপচে উঠেছিল, জমির চরিত্র বদল করে বিভিন্ন ক্ষেত্রে সরকারি যে জমি, সেই জমির চরিত্র বদল করা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন প্লট হিসেবে বিক্রি করা হয়েছিল এবং এই ভুয়ো দলিল কিভাবে তৈরি করা হয়েছিল, এই সমস্ত একাধিক তথ্য তার থেকেও জানতে চাওয়া হয়েছিল। একদিকে যেমন সুজয় হাজরা, প্রাক্তন যিনি বিধায়ক, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদে কিন্তু এই সুমিত রায়ের নাম উঠে আসে এবং বিপুল পরিমাণ যে আর্থিক যে লেনদেন হয়েছিল সেই তথ্য উঠে আসে। এরই পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সুমিত রায়কে তলব করা হয়। শনিবার যেমন তাকে প্রায় 8 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, শনিবারের পরবর্তী ক্ষেত্রে রবিবার তাকে 8 ঘন্টার বেশি আবার জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে গতকাল তাকে গ্রেফতার মামলায় জিজ্ঞাসাবাদ করা হলেও আজকে শালবনীর যে জমি দুর্নীতি মামলা, সেই মামলায় ইতিমধ্যে সুমিত রায় তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ একাধিক প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা রয়েছে। যে কারণে লক্ষ্য করা গেছে যে সুমিত রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই মামলায় আগে 2 বার, আজকে নিয়ে 3 বার। পরবর্তী ক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে যে টিম, তাকে ইতিমধ্যেই শালবনী গতকাল রাতেই পৌঁছেছে এবং সেখানেও সুজয় হাজরা তাকে বেশ কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাই খবর। তার কারণ সুমিত রায়কে যখন জিজ্ঞাসাবাদ করেছিল একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছিল, যে কটি প্রশ্নের উত্তর পেয়েছিল পরবর্তী ক্ষেত্রে সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরার যে বয়ান, সেই বয়ানের কিন্তু কতটা ফারাক রয়েছে না মিল রয়েছে, এই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখবেন এমনটা। কিন্তু সেই জমি দুর্নীতি মামলার ক্ষেত্রে আজকে সুমিত রায় তাকে তলব করা হয়েছিল এবং দেখা গেল জমি দুর্নীতি মামলার ক্ষেত্রে আজকে তিনি 3 বার এই নিয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন এবং গতকাল ডেবরার যে মামলা, সেই মামলায় তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সুমিত রায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে সিআইডি অফিসার। নজর থাক। ধন্যবাদ অনুপ। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে দফায় দফায় জেরা। শালবনীতে পৌঁছে গেল সিআইডির টিম। জিজ্ঞাসাবাদ করছে শালবনীর কর্ণগড় পঞ্চায়েত অফিসে যায় সিআইডি, আর পরে শালবনী থানাতেও যান সিআইডির অফিসাররা। আমার সঙ্গে শোভন রয়েছেন, প্রতিনিধি শোভন। গতকাল রাতেই দেখলাম শালবনীতে পৌঁছে গেল সিআইডির টিম, কিন্তু কি কারণে সেখানে গিয়ে কি খুঁজতে চাইছেন তদন্তকারীরা? একেবারে দেখো অনিন্দিতা, যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে যে শালবনীতে যে জমি দুর্নীতি হয়েছে, অর্থাৎ যে সরকারি জমি যেভাবে বেহাত হয়েছে বিভিন্ন অসৎ উপায়ে, তারই তদন্তে মূলত সিআইডি এই শালবনীতে এসে পৌঁছায়। গতকাল বিকেল 4টে নাগাদ শালবনীতে এসে পৌঁছায় সিআইডির 3 সদস্যের একটি প্রতিনিধি দল এবং সেই তদন্তকারী দলে যেমন আইপিএস স্তরের যেমন আধিকারিকরাও ছিল এবং তাদের সঙ্গে অন্যান্য আধিকারিকরাও ছিল। তারা শালবনীতে এসে মূলত যেটা জানার চেষ্টা করছে যে জমি যে বেহাত হয়েছে সরকারি জমি, সেটা কিভাবে হয়েছে, কি কি উপায়ে হয়েছে এবং তার পাশাপাশি যে নথি, সেসব নথিও সংগ্রহ করা হয়। গতকাল আমরা সন্ধ্যাবেলায় দেখেছি যে শালবনী থানাতে গিয়েছিল সিআইডি আধিকারিকরা এবং সেখান থেকে শালবনী থানা থেকে তারা শালবনী গ্রাম পঞ্চায়েত অফিস, অর্থাৎ কর্ণগড় 10 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস, সেখানেও যায়। সেখানেও ঘণ্টাখানেক তারা বিভিন্ন আধিকারিকদের জেরা করে, পঞ্চায়েতের যারা আধিকারিক ছিল তাদেরকে জেরা করে এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়ে যায়। বেশ, ধন্যবাদ। ফের খুলেছে আরজিকর ফাইলস। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নয়া এফআইআর। শ্মশানে কি ঘটেছিল জানতে এফআইআর বারাকপুর পুলিশের। তড়িঘড়ি দেহদাহর অভিযোগ পরিবারের। 2 দিন আগেই নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুনর্তদন্তের
ঘোষণা আজকে করে গেলাম, একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে নয়া এফআইআর পুলিশের। আমার সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, কাদের নাম রয়েছে এফআইআরে? দেখো, মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রেই নতুন করে এফআইআর করলো ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিল যে বার্নিং ঘাট অর্থাৎ নির্যাতিতা, ধর্ষণ এবং খুনের ঘটনার পরবর্তী ক্ষেত্রে বার্নিং ঘাটের যে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু বেশ কিছু এখনো পর্যন্ত তথ্য যে উঠে এসেছিল সেটা কিন্তু সন্দেহজনক। এবং সেই কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন ব্যারাকপুর পুলিশকে যে বার্নিং ঘাটের ঘটনা কি ঘটেছিল। ইতিমধ্যেই আজ করে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় এই মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো। যে বার্নিং ঘাটের কথা বলা হচ্ছে, দেহ সৎকারের ক্ষেত্রে ঘটনা কি ঘটেছিল আলাদা করে কিন্তু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুর কমিশনারকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সেই নির্দেশের পরেই কিন্তু এফআইআর করা হলো পুলিশের পক্ষ থেকে। একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং নির্যাতিতা তরুণী চিকিৎসক যে ধর্ষণ খুনের ঘটনা তার বাবা যে অভিযোগ করেছিল, সেই অভিযোগের ভিত্তিতেই এই নতুন করে এফআইআর করা হয়েছে। এখানে যে সমস্ত ফুটেজ থেকে শুরু করে একাধিক তথ্য পাওয়া গেছিল, সেখানে বেশ কিছু রাজনৈতিক নেতার মদত থেকে শুরু করে একাধিক বিষয় সামনে আসছে, সেগুলো তারা ইতিমধ্যেই খতিয়ে দেখবে। যদিও এখনো পর্যন্ত নতুন করে এফআইআর করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে, এবং তার পরবর্তীতে আরো বেশ কিছু তথ্য তারা খতিয়ে দেখবে এমনটাই জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ।